সম্প্রতি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আপনার অভিযোগ গঠন করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে গুম বিষয়ে 2টা চার্জশিট করেছে, চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে শেখ হাসিনা থেকে শুরু করে তার যে ক্রিমিনাল গ্যাং ছিল, এই গ্যাংয়ের প্রায় 30 সদস্যের অ্যাগেনস্টে 2টা মামলাতে অভিযোগ গঠন করা হয়েছে, চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং এইটা প্রসেস তো এরপরে ফলো করবে। তো এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হচ্ছে যে গুমের সাথে জড়িত একটা বিশাল সংখ্যা হচ্ছে যে আপনার বিভিন্ন বাহিনীর যারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তারা, এর মধ্যে শেখ হাসিনার আত্মীয় শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিকী, এটাই হচ্ছে মেনলি এই ক্রিমিনাল গ্যাং, গুমের গ্যাংয়ের হচ্ছে বস ছিল এবং রকে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে আমাদের ডিজিএফআই থেকে শুরু করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে অ্যাক্সেস দেওয়া এবং তাদের কথা মতো কাজ করবার যে বলয় তৈরি করেছিল সেটার মূল হোতা ছিল হলো এই ক্রিমিনাল তারেক আহমদ সিদ্দিকী। তো সে সহ দেখলাম ডিজিএফআইয়ের সাবেক 5 জন ডিজি যারা দায়িত্ব পালন করেছে, তারপরে পুলিশ প্রধান আছে একাধিক, র্যাবের দায়িত্ব পালন করেছে এমন আছে, সাধারণ আর্ম ফোর্সেসের কর্মকর্তারা এখানে আছেন, সব মিলায় আর কি। তো এটা নিয়ে গত কয়েকদিন ধরে খুবই লিমিটেড স্কেলে নড়াচড়া দেখলাম। এইটা যে লেভেলের একটা খবর, সেখানে এটা নিয়ে যে পরিমাণ মিডিয়া কভারেজ হওয়ার কথা ছিল সেটা অলমোস্ট নাই। তো আজকে মেইনলি 2টা বিষয় অনুষঙ্গ কাজ করা। একটা হচ্ছে যে এই চার্জশিট গঠনটাকে কেন্দ্র করে আমাদের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি, এইটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে গণমাধ্যমের রোল। তো প্রথম বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে এইটা একটা জাতি হিসাবে আমাদের জন্য কত লজ্জার যে এই একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল বাহিনী প্রধান, সাবেক প্রধান অথবা গুরুত্বপূর্ণ সংগঠন বাহিনীর যারা সংস্থা আছে তাদের প্রধানদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে। তারা এত নিচে নেমেছে। সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশের আইজি তো কয়েকজন এখন জেলে আছে, র্যাবের সাবেক প্রধানরা এখন জেলে আছে, র্যাবকে তো আমেরিকা ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে স্যাংশন দেওয়া হয়েছিল 2-3 বছর আগে এবং তখনও আমরা বলেছি যে এগুলোকে অ্যাড্রেস করা দরকার, প্রয়োজনে এই বাহিনীটাকে ডিসমেন্টাল করে দেওয়া দরকার, বাতিল করে দেওয়া দরকার। কারণ এরকম এলিট ফোর্স যেটা একটা ক্রিমিনাল মানবাধিকার লঙ্ঘনের গ্যাংয়ে পরিণত হয়েছে, তাদেরকে বাঁচিয়ে রাখাটা রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ভালো না। এবং প্রয়োজনে আমাদের যে এপিবিএন আছে পুলিশের ভিতরে, এপিবিএন কিন্তু আপনার আর্মড এবং তার কিন্তু মিলিটারি স্টাইলের এলিট ট্রেনিং আছে, প্রয়োজনে সেটাকে আধুনিকায়ন করা যেতে পারে, মডার্নাইজ করা, আপ টু দ্য মার্ক নিয়ে আসার জন্য যা করণীয় সেটা করা দরকার। বাট র্যাবের মতো একটা সংগঠন বিলুপ্ত করে দেওয়ার দাবি আমরা অনেক বছর থেকে করেছি, কারণ সিম্পলি এটা মানে টু ব্যাড, এটা রেপুটেশন ওয়াইজ যে এটাকে আর সার্ভাইভ করে রাখার কোনো জায়গা নাই আর কি। তো সেখানে আমাদের প্রত্যেকটা বাহিনীর ভিতরে আমাদের পুলিশের প্রধান হিসেবে বর্তমান আইজি, র্যাবের প্রধান হিসেবে যিনি আছেন, ওনারা সবাই জাতির উদ্দেশ্যে ক্ষমাও চেয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে অন্যান্য বাহিনী প্রধান, আর্ম ফোর্সেসের বিভিন্ন বাহিনী প্রধান, পার্টিকুলারলি ডিজিএফআই, এনএসআই, এদের যারা দায়িত্বে আছেন তারা কেউ দেশের মানুষের কাছে এখনও ক্ষমা চায় নাই। কারণ গত 16 বছরের আওয়ামী দিল্লির দুঃশাসনের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বাজে এবং ন্যাক্কারজনক কাজগুলো করেছে এই গোয়েন্দা সংস্থাগুলো। অথচ এই গোয়েন্দা সংস্থাগুলো, এই বাহিনীগুলো রাষ্ট্রের কত প্রয়োজনীয় একটা জায়গা এবং প্রায় আমরা বলতে শুনি যে তাদেরকে কেন বিচারের মুখোমুখি করা হবে। জিয়াউল হাসানের মতো একটা ক্রিমিনাল মার্ডারার, কিলার, এই সিরিয়াল কিলার, সে শত শত মানুষের খুনের সাথে জড়িত ছিল, পারহ্যাপস হাজার হাজার লোকের সাথে খুনের সাথে জড়িত ছিল এবং আরও যে 5 জন ডিজিএফআইয়ের প্রধান আছে, 4 জন দেখলাম তার ভিতরে ইতিমধ্যে কাজেও আছে, তাদেরকে এখনও কাজ থেকে সাসপেন্ড করা অথবা ডিসমিস করা হয়েছে কিনা সেটা আমি জানি না আর কি। এবং এর ভিতরে অনেকেই ইতিমধ্যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশ থেকে পালিয়েছে। তারা অ্যাক্টিভলি বাংলাদেশ রাষ্ট্রকে বিচারের মুখোমুখি করবার জায়গায় দাঁড় করিয়েছে।
যে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, জেনোসাইডের সাথে জড়িত, সেই মানুষগুলোকে বিচারের মুখোমুখি না করে তাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। এবং অনেকেই এখনও দিব্যি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদে বসে আছেন, গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। কদিন আগে দেখলাম যে আনসার না ভিডিপি কোথায় একজন আওয়ামী লীগের এক মন্ত্রীর ভাই, সে মানে ভেরি রিসেন্টলি পর্যন্ত সে এখনও পদে ছিলেন, তারপরে তাকে রাষ্ট্রদূত হিসেবে অ্যাটাচমেন্ট করা হয়েছে, কিন্তু ডিসমিস করা হচ্ছে না। তো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপের যে স্টাবননেস, যে মানে গোয়াট্টুমি সিম্পলি, যে একটা টোটাল বাহিনীকে পরিচ্ছন্ন করা, একটা বাহিনীর পেশাদারিত্ব ফিরায় নিয়ে আসা, জনগণের আস্থা ফিরায় নিয়ে আসা, এই জায়গাটাতে সংস্কার করা, এই জায়গাটাতে কাজ না করে বরং সে একটা ফিউ ক্রিমিনাল বাঞ্চ যেগুলো আছে, এই সিন্ডিকেটটাকে বাঁচানোর জন্য টপ লিডারশিপ উঠে পড়ে লেগে আছে। এখন দেখেন, এই যে আমরা বলছি যে গুম, খুন, গণহত্যা, আওয়ামী অবিচার, জুলুমের সাথে কয়জন অফিসার জড়িত ছিল, কয়জন সোলজার জড়িত ছিল? শখানেক হইতে পারে সর্বোচ্চ। তাহলে আমার এই যে বিশাল ফোর্স, যেই ফোর্স আমার মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছে, প্রত্যেকটা সেক্টর কমান্ডার আমাদের আর্ম ফোর্সেস থেকে এসছে, সেই রকম একটা বাহিনীর ভাবমূর্তি ধরে রাখার জন্য কিছু ক্রিমিনালকে বিচারের মুখোমুখি না করে যেটা হচ্ছে, পুরো বাহিনীকে সমালোচনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পুরো বাহিনীকে আইনের যে শাসন, বিচারিক শাসন, এই মূল্যবোধের মুখোমুখি করে দেওয়া হচ্ছে। এবং তাদেরকে কীভাবে বাঁচানো যায়, ইভেন রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে গোপনে মিটিং করা হচ্ছে যেন ভবিষ্যতে তাদেরকে বিচারের মুখোমুখি না করা হয়, তাদেরকে এই 6-9 করে কোনোভাবে বাঁচায় দেওয়া যায় কিনা, বিচার প্রক্রিয়া ডিলে করা যায় কিনা। ইউনূসের সরকারকেও আয়নাঘর দেখতে দেওয়া হয় নাই, 6 মাস 8 মাস হয়ে গেছে আয়নাঘরকে এক্সপোজ করা দুনিয়ার সামনে, এর ভিতরে প্রচুর আলামত নষ্ট করা হয়েছে। তারপর NTCM যেটা আছে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যেটা আছে, সেইখানে প্রচুর ডেটা 5ই আগস্টের আগে পরে মিলায় ডিলিট করে দেওয়া হয়েছে, যদিও IT এক্সপার্টরা এসে সেই ডেটাগুলোকে আবার পুনরুদ্ধার করেছেন। তাহলে এই যে দেখেন যে আমরা বারবার বলছি যে আমরা আমাদের আর্ম ফোর্সেসকে পেশাদারিত্বের জায়গায় চাই, একটা প্রফেশনাল সোলজারের জায়গা থেকে দেখতে চাই। সেইখানে এই আর্ম ফোর্সেসের সিনিয়র ক্রিমিনাল বাঞ্চ যেগুলো আছে, তারা এটাকে একটা ক্রিমিনাল সিন্ডিকেট আকারে রাখতে চায়। অতএব এই যে জনগণের মুখোমুখি করতে চাচ্ছে এবং আমাদেরকে হুমকি দুমকি দেয় বিভিন্ন জায়গা থেকে, যে দেখে নেওয়া হবে, দেখব তো, নির্বাচন করবেন, দেখি না কয় ভোট পায়। মানে এখনও দেখেন, তারা যেহেতু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদেরকে নির্বাচনে হারায় দিবে, সেই এরকম ইঞ্জিনিয়ারিংয়ের হুমকি দিচ্ছে। এবং তারপরে তো গুম, খুন, অ্যাসাসিনেশনের হুমকি আছে, দিব্যি নাইক করে দেবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, খুঁজে পাওয়া যাবে না। এর সাথে এসালম, হাসিনার আওয়ামী গ্যাং, এর বিদেশি গোয়েন্দা সংস্থার গ্যাং, সবাই মিলে এই হুমকিতে যোগ দিয়েছে। তো এখন সেটা তো আর আমরা কখনোই বদার করি না। তো এখন বিষয় হচ্ছে, আমরা সিম্পলি দুটো জিনিস চাই আর্ম ফোর্সেস থেকে, দয়া করে ব্যবসা বাণিজ্য বন্ধ করেন, জাস্ট বি সোলজার। আমাদের যে এই যে মানে 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 বাল্ক সোলজার, আমার সিপাহী, আমার জওয়ান, আমার জুনিয়র অফিসার এবং অধিকাংশ সিনিয়র কর্মকর্তা, ক্রিমিনাল অংশটা খুব ছোট, এই পুরো অংশটাকে আমি আসলে পেশাদার হিসেবে দেখতে চাই, সংস্কার দেখতে চাই। যেই সোলজার, যেই অফিসার, যেই ফোর্স নিয়ে আই ক্যান বি রিয়েলি প্রাউড অফ, আমি সারা দুনিয়াতে বুক ভরে গর্বিত হতে পারবো, সেরকম সোলজার দেখতে চাই। আমার সোলজাররা, আমার অফিসাররা মুরগির ডিমের ব্যবসা করে, আটা, রুটি, চিনি, ডিম, গরু ছাগলের ফার্মের ব্যবসা করে, মধুর ব্যবসা করে, মানে হাস্যকর হয়ে গেছে। এবং তাদেরকে দেখা দেখি এখন বিজিবির ব্যাংক আছে, পুলিশের ব্যাংক আছে, তাদেরও আবার হাউজিং অ্যাসোসিয়েশন, মানে টোটাল ফোর্সটাকে একটা ডিসফাংশনাল স্টেট ফোর্স আকারে দিচ্ছে, যেখানে একটা সভরেন ফোর্স থাকতে হবে, ডেডিকেটেড এবং প্রফেশনাল। সেই জায়গায় আমরা দেখতে চাই। ফার্স্ট হচ্ছে, দয়া করে ব্যবসা বাণিজ্যগুলোকে প্রাইভেটাইজ করে দেন, এটা সরকারের সাথে আলোচনা করে এটা প্রাইভেট সেক্টরে চলে যাবে। আপনাদের যে ওয়েলফেয়ার ফান্ড দরকার হয়, সেই টাকা রাষ্ট্র দেবে। আমরা রক্ত বেচা এই দেশের 20 কোটি মানুষ আপনাদের জন্য টাকা দিব।
যেন আপনাদের সোলজার, আপনাদের অফিসাররা ভালো থাকে, নিরাপদে থাকে, বেস্ট ট্রেনিং ম্যাটেরিয়ালস পায়, বেস্ট আর্মামেন্ট পায়, বেস্ট যুদ্ধ জাহাজটা পায়, বেস্ট যুদ্ধ বিমানটা পায়। সেটার জন্য এই দেশের মানুষ রক্ত বেচে দেবে, বিশ্বাস করেন এটা করবে। আপনাদেরকে কথা দিতে হবে, আপনারা প্রফেশনাল হয়ে যাবেন, আপনারা দিল্লির গোলামি করবেন না, আপনাদের লিডারশিপ আওয়ামী লীগের দালালি করবে না, কোনো না কোনো ফর্মে এখন রিফাইন্ড আওয়ামী লীগ, ভদ্র গোখরা সাপ, রিফাইন্ড সাবের হোসেন চৌধুরী, রিফাইন্ড সোহেল তাজ, রিফাইন্ড শারমিন শিরিন চৌধুরী, এই রিফাইন্ড আওয়ামী জাতীয় পার্টি পুনর্বাসনের রাজনীতি করবেন না। দয়া করে এখান থেকে দূরে থাকেন, রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন। সিম্পলি আমরা এই দুইটা জিনিস আপনাদের কাছ থেকে চাই। আপনাদের এই গত 16, 17, 18 বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে, এই ক্ষুদ্র সংখ্যাটাকে গ্রেফতার থেকে বাঁচানোর চেষ্টা করিয়েন না, তাদেরকে বিচারের মুখোমুখি করতে দেন। এটার মধ্য দিয়েই আপনাদের ইনডেমনিটি হবে, এটার মধ্য দিয়েই আপনাদের কলঙ্ক মোচন হবে, এটার মধ্য দিয়েই হচ্ছে যে আমাদের শত শত শহীদ সেনা জওয়ান এবং কর্মকর্তার রুহের প্রতি যে মাগফেরাত কামনা করা, আমার পিলখানার 57 জন শহীদ অফিসারের প্রতি মাগফেরাত কামনা করা হবে, যদি এই ফোর্সটাকে আমরা দেশপ্রেমিক বানাতে চাই। দ্বিতীয় যে আসপেক্টটা সেটা হচ্ছে যে আপনার গণমাধ্যমের ভূমিকা। আমি খুব বিশ্বস্ত সূত্রে জেনেছি যে এই যে আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে আপনার 30 জনকে, তার ভিতরে বিশাল সেনা কর্মকর্তা বর্তমান এবং রিটায়ার্ড, পলাতক, দেশে থাকা, এদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের এই নিউজটা পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থা গত আমলের মতো ফোন করে করে নিউজ নামায় দিতে বলছে, নিউজ যেন না করে এই ব্যাপারে বলেছে। এবং গত 2-3 দিনে দেখলাম, আমরা যারা রেগুলার টেলিভিশনে যাই টকশোতে, কোনো প্রডিউসার এই বিষয়টা নিয়ে টকশোর টপিক ঠিক করেন নাই, কোনো প্রেজেন্টার এইটা নিয়ে আলোচনা করেন নাই। এবং আমরা জানি এগুলোতে গোয়েন্দা সংস্থার হাত আছে, হুমকি আছে। তাহলে আপনারা কি আসলে বদলাইছেন? মানে আপনারা সারা দেশের সংস্কার হোক সেটা চান, আপনারা অমুকের বিচার চান, তমুকের বিচার চান, কিন্তু নিজের ক্রিমিনাল অফিসারের বিচার চান না। মানে এটা কি ধরনের ইনসাফ? যেই বাহিনী, যেই ফোর্স, যেই ইনস্টিটিউশন তার নিজের অন্যায়ের বিচার করতে পারবে না, তার নিজের সোলজারদেরকে বিচারের মুখোমুখি করতে পারবে না, তার মানবাধিকার লঙ্ঘনের জন্য তাকে বিচারের মুখোমুখি করতে পারবে না, গণ অভ্যুত্থানের পরের নতুন বাংলাদেশকে মেনে নিতে পারছে না, দিল্লির আধিপত্যবাদ, আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের রাজনীতি থেকে বের হয়ে আসতে যাচ্ছে না, সেই বাহিনী আসলে আমার দেশে কী কাজে লাগবে? মানে এই লিডারশিপ, এই কর্মকর্তাদেরকে আসলে আমার এই দেশপ্রেমিক লক্ষ লক্ষ যে সিপাহী জওয়ান জুনিয়র অফিসাররা ভালোবাসে? আসলে কি এরকম দিল্লি প্রেমিক, আওয়ামী প্রেমিক, জাতীয় পার্টির প্রেমিক এই অফিসার এবং সিপাহী দিয়ে কি আপনি যুদ্ধ করতে পারবেন? তাদের মধ্যে কি সে আস্থা তৈরি হবে? জনগণের আস্থা তৈরি হবে? এবং ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি, মানে যে শ্রদ্ধা সম্মান এই বাহিনীগুলোর প্রতি ছিল সেটা প্রায় হারিয়ে গেছে। এবং যৌথ বাহিনীর গত 1 বছরের যে নিষ্ক্রিয়তা, মানে তার যে ডিসাইসিভনেস জাতি এক্সপেক্ট করেছিল, সেটাও আমরা দেখি নাই। তো গণমাধ্যমের এই ভূমিকাটাও খুব প্রশ্নবদ্ধ মনে হয়েছে আমাদের কাছে। সেজন্য আমরা বোধ করছি যে রাষ্ট্র আকারে এই রাষ্ট্রটাকে যদি আমরা রাষ্ট্র হইতে দিতে চাই, তাহলে আমাদের এই ফোর্সগুলোকে প্রফেশনাল জায়গায় আনতে হবে এবং গণমাধ্যমকেও তার রেসপন্সিবল জায়গায় আনতে হবে। গণমাধ্যমগুলোর যারা নিউজ টিম আছে, টকশো টিম আছে, তারা এখনও আওয়ামী বলয়ের রাজনীতি করতেছে। তাদের প্রত্যেকের টপিক সিলেকশন দেখতেছি খুব সিরিয়াসলি, মানে যেন আওয়ামী লীগ কষ্ট না পায়, জাতীয় পার্টি কষ্ট না পায়, এই ধরনের টপিক সিলেকশন করতেছে। পরিকল্পিতভাবে দেখলাম জাতীয় পার্টির মালিক মোক্তার যারা আছে, এরা এখনও যে টেলিভিশনগুলো চালায় তাদের অনেকেই ভিতরে নিউজ আইটেমে দেখলাম জাতীয় পার্টির নেতাদেরকে নিয়ে প্রোগ্রাম করা, টকশোতে ডাকা, যারা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে টকশোতে ইনভাইট না করা, এই রকম প্রকল্পগুলো আমরা চালু থাকতে দেখেছি। অথচ এই পুরো ক্রিমিনাল সিন্ডিকেট গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড়িয়েছে বছরের পর বছর, আওয়ামী লীগের দালালি দোসরিপনা করেছে। অতএব সেই গণমাধ্যমকেও কিন্তু আমরা
পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থানের পক্ষে দেখতে পাচ্ছি না। এবং এই নিউজ আইটেমটা দিয়েই আমরা বুঝতে পারছি যে আসলে গণ অভ্যুত্থানটা কোথায় আছে। আমরা যে বিচার চাই, আমরা যে সংস্কার চাই, আমরা যে নির্বাচন চাই, সেটা আসলে কোথায় গিয়ে গড়াবে। এবং সেই জায়গাতেই আমাদের বক্তব্য হচ্ছে আগামী নির্বাচনে এই সংস্কার এবং এই বিচারকে কেন্দ্র করে আর একটা 111 ঘটানোর চেষ্টা করা, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, যেই দল তাদেরকে ইনডেমনিটি দেবে, তাদেরকে অ্যামনেস্টি দেবে, এই ধরনের চিন্তা যারা করতে পারবে তাদের সাথে যারা ডিল করবে, তাদেরকে জিতানোর চেষ্টা করবে, বাকিদেরকে হারানোর চেষ্টা করবে, এই ধরনের আলোচনাগুলো চলছে। এবং সেটা হলে মাথায় রাখবেন জুলাই